আজকে ইতালিতে সকাল সকাল বাইরে এলাম ছোট ভাই স্কুলে দিয়ে দিতে। স্কুলে দেওয়ার পথে আর কি এত সুন্দর একটা আবহাওয়া দেখলাম, বেশ ভালো ঠান্ডাও পড়ছে, এর মধ্যে আবার রৌদও আছে। হে আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয়, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আচ্ছা সবাই খুব ভালো আছেন, আল্লাহর মতো আমি অনেক ভালো আছি। রৌদের দিকে তাকানোর মতো না, ক্যামেরা দিয়ে দেখতে পেয়েছেন, মানে রৌদের দিকে তাকাইলে দুনিয়াতে কিছু আর চোখে দিই না, চৌকে খালি গোলা হয়ে যায়, এত রোদের তাপ। বুঝলাম না যে সকাল সকাল কি লিখে এত সুন্দর রোদ উঠলো। সাধারণত ইতালিতে নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে রোদের দেখা খুব একটা বেশি মেলে না, মেঘলা বৃষ্টি বিভিন্ন রকমের এই আবহাওয়াগুলো খারাপ থাকে বলা যায়। সো এর মধ্যে যে আজকে সকাল সকাল এত সুন্দর একটা আবহাওয়া পাবো আশাও করতে পারিনি। আর এই আবহাওয়ার মধ্যে যদি একটু ভিডিও না করি, এত সুন্দর দৃশ্যগুলো যদি দর্শকরা না দেয়, তাহলে আসলে জিনিসটা মানে কোনো একটা কিছু মিস করছি মনে হয়, কোনো একটা কিছু করি নেই। তাইলে আমার কি করতে হবে? ভিডিও করতে হবে, দর্শককে দেখাইতে হবে, এটাই হয়েছে সকালের কাজ। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো কার না দেখতে মন চায়। সো এই ধরনের ভিডিওগুলো কিন্তু এডিট করা না। আমি যত ভিডিও এই পর্যন্ত ছাড়ছি ইউটিউবে, কোনো ভিডিওতে আলো বাড়ান নেওয়া কমান নেওয়া বা এডিট করে কালার চেঞ্জ করা, এরকম কোনো ভিডিওতে আজ পর্যন্ত কিচ্ছু করিনি। একদম বাস্তব ভিডিও করা, এরপরে জাস্ট ভয়েসটা বয়ে এডিটটা করে একদম ইউটিউবে আপলোড দাও। কোনো রকমের কালার এডিটিং বলেন, কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বলেন, যে সবুজ হলুদ করছি, হলুদের কালার করছি, আমি কোনো সময় এগুলো কিচ্ছু করিনি। একদম ন্যাচারাল ভিডিওগুলো। যদি আমি এই শহরে থাকি, তাহলে তেরামো শহরে, সো এদিকে যদি কেউ থাকেন অবশ্যই এই দৃশ্য লাগাই মিলেই দেখবেন। বাংলাদেশ যদি আইতেছেন, আইয়া এই শহরে দেখবেন যে সব ঠিকঠাক এরকম আছে কিনা। কথাটা এই কারণে বললাম, ভিডিও করলে মনে হয় যে এটা আসলে সিনেমার মতো করে এডিট করা বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, সবুজ করা, হলুদ করা, প্রাকৃতিক দৃশ্য আরো সুন্দর করছি। আসলে না, এটা একদম বাস্তবে যেমনটা দেখতে পাইতে আছেন, মানে ফোনের মধ্যে যেমনটা দেখতে পাইতে আছেন, বাস্তবে ঠিক এরকমই। অনেকেই দেখলাম যে ইতালি আসার জন্য কাগজ জমা দিয়েছেন। সো সবাইকে ওয়েলকাম, যারা ইতালিতে আইতে আছেন, যারা ইতালিতে আইছেন সুন্দরভাবে জীবন কাটাইবেন। ইতালিতে আইয়ে কোনো সময় দেশের মতন ব্যবহার করবেন না, মানে খাইয়ে লইয়ে একটা জিনিস রাস্তার মধ্যে হালান বা রাস্তায় বেরিয়ে জোরে কথা কওয়া বা যে কোনো মানুষের ডিস্টার্ব করা, যেহেতু ইতালির মানুষ আপনার কথা বুঝবে না। সো পিছন দিয়ে চাইলেই অন্য রকমের উচ্চস্বরে কথাবার্তা কইবেন না, এগুলো আসলে ইতালিরা পছন্দ করে না খুব একটা বেশি। সো যারাই আসলে ইতালিতে আসবেন খুব সুন্দরভাবে দিন কাটাইবেন, কারণ ইতালিটা অনেক সুন্দর, ইতালিটা অনেক বড়। সো এই জিনিসটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন তাহলে আসলে অনেক বেশি ভালো লাগবে। আসলে ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় যে মানুষ ইতালি আওয়ার লিগে কত রকমের কাহিনী করতেছে। সো যারা যারা আসলে বিমান করে ইতালিতে আইবেন বা ইতালির কোনো একটা বিষয় আইবেন, যেমন এগ্রিকালচার বিষয়, ডোমেস্টিক বিষয়, ডোমেস্টিক বলতে যেগুলো আর কি বাসা বাড়ির কাজে হয়, সম্ভবত এই বিষয়টা ইতালিতে চালু নেই, খুব একটা বেশি মানুষজন এটা হয় না। তারপরে কৃষি বিষয় তো কইলাম একটু আগে, স্টুডেন্ট বিষয়, যে বিষয়ে আসেন না কেন, আপনাদের ভাগ্যগুলো খুবই ভালো যে ইতালিতে এই ধরনের বিষয়গুলো ঢুকতে পারছেন। ইতালিতে আসলে মানুষ অনেকে লিবিয়া দিয়ে পার হয়, 70 লাখ 80 লাখ টাকা নাকি যায়। সো তারপরও নাকি ইতালিতে আসতে পারে না, অর্ধেক পথে আইন নিয়ে 2 ব্যাগ করে ফালাই রাখে। সো বিভিন্ন রকমের কাহিনীগুলো কিন্তু হয়, যখন নাকি বর্ডার ক্রস করে ঢুকতে চায়। অনেকে আবার ক্রোয়েশিয়া দিয়ে ইতালিতে ঢোকে মাছের ট্রাকে করে। সো ওই জিনিসটা আরও ভয়ঙ্কর। কোনো কারণে যদি টাইম ওভার হয়ে যায়, যেমন অনেকক্ষণ যদি ট্রাকের ভিতরে রাখে, তাহলে নাকি দমঠম ভিতরে একদম বন্ধ হয়ে আসে। সো কয়েকজনের মহের হোনা কথা আর কি, বিভিন্ন রকমের বাঙালিগুলোকে দেখা হইলে এরা আর কি এদের গল্পটা শেয়ার করে যে কেমনে আসলে ইতালিতে ঢুকলো ক্রোয়েশিয়া দিয়ে বা ইতালির আশপাশে যে দেশগুলো আছে ওগুলো দিয়ে, কিভাবে আর কি ট্রাক দিয়ে ইতালিতে ঢুকছে। সো এই ধরনের গল্পগুলো খুবই ব্যতিক্রম, সাধারণ কোনো গল্পের লগে এই গল্পের কোনো মিল, মানে এই গল্পগুলো এমন একটা গল্প, লিবিয়া দিয়ে ইতালি আসার যে গল্প, এগুলো একদম জীবন মৃত্যুর গল্প বলতে পারেন। কোনো গল্প করে পোলাপানকে খুশি করবে না এরকম কোনো গল্প না এগুলো। সো কোনো সময় এই ধরনের রিস্কগুলো নেবেন না, যেমন অল্প টাকার মধ্যে আমি লিবিয়া দিয়ে ইতালিতে ঢুকবো বা অল্প টাকার মধ্যে আমি ক্রোয়েশিয়া যাবো, ক্রোয়েশিয়া দিয়ে ইতালিতে ঢুকবো, এই ধরনের কাজগুলো না করাই বেশি ভালো। অনেকে আছে না অল্প টাকার মধ্যে ইতালিতে যাইতে পারছে, এইটা কোনো সঠিক মাধ্যম হইতে পারে না ইতালিতে যাওয়ার লেগে। সো ইতালিতে আইতে হলে একটু সময় অপেক্ষা করবেন, কিছু বছর লাগলেও খুব সুন্দরভাবে বিমানে চড়ে বিমানের খাওয়ান খাইতে খাইতে ইতালির এয়ারপোর্টে নামবেন। ইতালির এয়ারপোর্টে যে পুলিশরা থাকবে, পুলিশ আপনাকে কন্ট্রোল করবে, তারপরে খুব স্বাধীনভাবে ইতালিতে প্রবেশ করবেন। আর যদি কোনো বিলে পলাই টলাই ইতালিতে আহেন, ইতালিতে তারপরে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া হয়তো পুলিশ ইতালিতে কোনো সমস্যা করে না, কিন্তু ইতালিতে কোনো কাজকর্ম করতে গেলে আপনার সমস্যা হবে। কোনো ডকুমেন্ট ছাড়া যদি কাজ করতে চান তাইলে আসলে খুব ভালো কোনো জায়গায় আপনাকে কাজ দিতে চাইবে না। ওরা চাইবে যে কোনো রকম, এই যে পুলিশ দেখতে পাইতেছেন, এই পুলিশটাই আসলে রাস্তাঘাটে যখন আর কি অবৈধ কোনো ধরনের মানুষজন থাকে এদেরকে আসলে কন্ট্রোল করতে পারে যদি সন্দেহ হয়। কথায় কথায় না যে আপনি রাস্তা পেতে গেলেন হঠাৎ করে কন্ট্রোলে নামবে। যদি আপনার মধ্যে কোনো ধরনের ব্যতিক্রম কিছু দেখে, যদি কোনো সন্দেহজনক কিছু হয়, তাহলে এই যে পুলিশটা দেখতে পাচ্ছিলেন যে পুলিশে গাড়িটা গেল, এই আমি থানার পাশেই গেছি। সো এই ধরনের পুলিশরাই আসলে কন্ট্রোল করে। আচ্ছা, কন্ট্রোলগুলো সাধারণত কোন সময় করে? ধরেন রাস্তায় ভাই হঠাৎ করে আপনি উচ্চ স্বরে কথা কইতে আছেন ইতালিয়ানদের সাথে বা কোনো বাঙালির সাথে রাস্তায় বেয়ে ক্যাসাল করতে আছেন, ঝামেলা করতে আছেন, হঠাৎ করে ওরা যদি দূরত্ব দেয়, তাইলে আসলে এই যে কি ব্যাপারে এই জায়গায় ভাইয়া তো উচ্চ স্বরে কথা, কোনো ধরনের ঝামেলা করতে আসো কিনা, বাড়ি কই ঠিকানা কি, তখন ডকুমেন্ট না দেখাইলে হয়তো কোনো ধরনের ক্ষতি করবে না। জানি না আসলে ওরা আসলে কোন আইনে আপনাকে ফাঁসাই দেবে। আজকের মতো এখানেই দেখাবে, পরবর্তী কোনো নতুন ভ্লগ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।